আমরার তালুকদার 2 মাস আগে সৌদি থেকে বাংলাদেশে ফিরেছে। ওই দেশে একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার সে। সামনে বিয়ে, তাই 6 মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছে। ফেসবুকে হবু বউয়ের সাথে 3 বছর আগে তার পরিচয়। তারপর এত বছর চুটিয়ে প্রেম করে তারা। অবশেষে 3 বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে আজ। আজ তার বিয়ে। শহরের মেইন রোডের পাশেই তাদের বাসা। হরেক রকম আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো দোতলা বিল্ডিংটি। বাড়িতে মেহমান গিজ গিজ করছে। আবরারের চোখে মুখে হাসির ঝলক ছড়িয়ে পড়ছে। অবশেষে তার শখের নারী তার হতে চলেছে। সে বসা ছিল নিজের রুমে। সিগারেটে টান দিয়ে ধোঁয়া ওড়াতে গিয়ে কারো পায়ের আওয়াজ পেয়ে জানালা দিয়ে তড়িৎ গতিতে ফেলে দিল আধ খাওয়া সিগারেট। মুখে হাত দিয়ে হাই উঠছে, এমন অভিনয় করতে লাগলো। মাঝে মাঝে সে বুঝতেই পারে না এই সিগারেট খাওয়ার বদ অভ্যাস তার কোথা থেকে হলো। বাড়ি আসলে এই কারণে তার ঝামেলা পোহাতে হয়। মা বাবা কেউ এসব পছন্দ করেন না। সামনে দাঁড়িয়ে আছে আলিজা, আবরারের মামাতো বোন। আবরার আফসোস করতে লাগলো, এ আসছে, জানলে সে সিগারেট ফেলে দিত না। মুখে হাসি নিয়ে বলল, কি রে আলু, কিছু বলবি? আলিজা ঠোঁট বাঁকিয়ে বলল, আজ তোমার বিয়ে আবরার ভাই, অন্তত আজ আমাকে খেপিও না আলু বলে, মানুষ শুনবে। আবরার হাসতে লাগলো, কি বলবি বল। ফুফু পাঠিয়েছেন আমাকে, তাড়াতাড়ি তোমাকে নিচে যেতে বলছেন। সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আবরার সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো। আলিজাকে বলল, তুই যা, আমি ওয়াশরুম থেকে আসছি। আবরারের বন্ধুরা তাকে হই হুল্লোড় করে শেরওয়ানি পরিয়ে দিল। বাড়িতে আসা অনেক মেয়ে আবরারের দিকে অপলক তাকিয়ে আছে। নিজেদের মধ্যে বিড়বিড় করছে, কি হ্যান্ডসাম ছেলে দেখ। আলিজা তাদের কথা শুনে বাঁকা হেসে আবরার ভাইয়ের দিকে তাকিয়ে নিজেও ভাবে, সত্যিই তো, কি সুন্দর লাগছে ভাইকে। ফর্সা গায়ের রং, মোটা যুগল ভ্রু, নিখুঁত কালো চোখ, নাকের ডগায় ছোট্ট কালো তিল আর বাদামি ঠোঁট, কি যে মিষ্টি লাগছে দেখতে। খয়েরি শেরওয়ানিতে একদম রাজপুত্র লাগছে। এজন্যই মেয়েরা ক্রাশ খেয়ে ব্লাস্ট হচ্ছে। আলিজা ভাবছে, ভাবির কি যে ভাগ্য ভালো, আবরার ভাইয়ের মতো একজন সফট আর সুদর্শন মানুষ তার স্বামী হচ্ছে। আবরারকে রেডি করা শেষ হলে তাড়াতাড়ি বের হওয়ার তারা এলো। সবাই গাড়িতে গিয়ে উঠল। 2টার দিকে বরযাত্রীরা কনের বাড়িতে গিয়ে পৌঁছালো। হাসি মুখে সবাই বরণ করলো বরযাত্রীদের। মুরব্বীরা বিয়ে পড়িয়ে খাওয়া দাওয়া করাতে চাচ্ছেন। সবার আগে কনেকে বিয়ে পড়াতে গেলে টাসকি খেয়ে গেল সবাই। কনে ঘরে নেই। মাথায় বাস পড়ার মতো অবস্থা হলো সবার, বিশেষ করে মেয়ের মা বাবা ও আত্মীয় স্বজনদের। খানিক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি নীলাকে। মুহূর্তেই পুরো পরিস্থিতি কেমন অশান্ত হয়ে পড়ল। আবরার আর বসে থাকতে না পেরে উঠে ঘরে এলো। সবার এইরকম অবস্থা দেখে সে জিজ্ঞেস করলো, হয়েছেটা কি? সত্যিটা শুনতে তার সময় লাগলো না। পাশের একজন বলেই দিল। আবরার শখ খেয়ে 2 পা পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তার ভালোবাসার মানুষ বিয়ের দিন কোথায় যাবে? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। সে গলা তুলল, আপনারা দয়া করে ভালো করে খুঁজুন তাকে। আমার নীলা কখনো বিয়ের দিন আমাকে এভাবে ফেলে কোথাও যাবে না, সম্ভবই না এটা। ততক্ষণে নীলার বাবা টেবিলের উপর একটা কাগজ পেলেন, আর তাতে নীলার হাতের লেখা। তিনি সেটা পড়ে দুর্বল হয়ে নিচে বসে পড়লেন। আবরারের মা সেটা টান দিয়ে নিয়ে জোরে জোরে পড়তে লাগলেন। পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো সবার। আবরার টাল খেয়ে চেয়ারে বসে পড়ল। নীলা লিখেছে, আবরার, রিসেন্ট 4 মাস হতে চলল আমার একটা রিলেশন হয়েছে। ও যখন আমার বিয়ের কথা শুনেছে তখন বিষ কিনে নিয়েছে খেয়ে নেবে বলে আমাকে দেখিয়েছ। আমাকে ছাড়া সে মরে যাবে। আমার মায়া জন্মে গেছে তার প্রতি। আমি তার মৃত্যু শোক সহ্য করতে পারবো না। সরি, বিয়ে করতে পারলাম না তোমাকে। ক্ষমা করো আমায়, আর অন্য কাউকে বিয়ে করো তুমি। আমরা রীতিমতো কাঁপছে, এত ধুমধাম করে বিয়ে,
এত স্বপ্ন সাজিয়ে বর সেজে এসেছে সে, আর তার চিরচেনা মানুষটা মুহূর্তে সব মাটি করে দিল। তার এতদিনের ভালোবাসা ছেড়ে দিল। 4 মাসে ছেলেটার প্রতি এত মায়া জন্মালো তার, যে 3 বছরের মায়া ভুলে গেল। চেষ্টা করেও সে চোখের পানি আটকাতে পারল না। নীরবে চোখের কার্নিশ বেয়ে পড়ল। হাত দিয়ে সে সেটা মুছে উঠে দাঁড়ালো। আবরারের মা ঝাপটে তার হাত ধরলেন, ঝাঁঝালো গলায় বললেন, আজ এই মুহূর্তে এই বাড়িতে তোর বিয়ে দেব আমি। নীলা কি ভাবছে? সে তোকে এভাবে ঠকিয়ে ফেলে চলে যাবে, আর তুই মজনু হয়ে তার জন্য ঘুরে বেড়াবি? আমরা কি আর মেয়ে পাবো না? এক্ষুনি এইখানে বিয়ে দেব তোকে। আবরার ঢোক গিলা আস্তে করে বলল, পাগলামো করো না মা, এখন এসব না। রাগের মাথায় কিছু করা ভালো হয় না। মা এবার কেঁদে দিলেন। বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করিস না, তুই পিছু ছাড়িসনি বলে মেনে নিলাম। আজ মেয়েটা চুনকালি মাখালো আমাদের চোখে। আমরা বরযাত্রী হয়ে এসেছি, এখন যদি বউ নিয়ে না যাই, সম্মান থাকবে আমাদের? মানুষ কানাঘুষা করবে, আর একটা বউ নিয়ে গেলে কথা কম উঠবে। দয়া কর বাবা, না করিস না। মায়ের বারবার এরকম আকুতি মিনতি আর ফ্যাকাশে মুখ দেখে আবরারেরও জেদ উঠল ভয়ঙ্কর ভাবে। মায়ের কথায় সেও ভাবলো যে আমাকে ফেলে অন্য কারোর সাথে চলে গেছে, আমিও তাকে রেখে অন্য কাউকে বিয়ে করব। সে দেখবে আমি তার জন্য বসে থাকিনি। সে মাকে বলল, তোমার যা মন চায় করো, আমার বাধা নেই। মা চোখ ঘুরিয়ে সব মেয়েকে দেখে সব শেষে পছন্দ হলো আলিজাকে, নিজের ভাইজিকে। আলিজার মাকে নিয়ে আড়ালে সব বললেন মা। উনি রাজি হলেন। এবার আলিজাকে প্রস্তাব দিলে আলিজা প্রথমে ঘাবড়ে গেল, মুখের ওপর বলল, এটা সম্ভব না ফুফু। তখন ফুফু আর তার মা তাকে বোঝালেন, রাজি হয়ে যা, ভালো হবে। আবরারের মতো মানুষ হয় না, তুই খুব সুখী হবি। আলিজা গভীরভাবে ভাবল, আবরারের থেকে সে 5 বছরের ছোট। বয়সের এত পার্থক্য নেই। আবরার ভাইকে পাওয়া যেখানে অনেক মেয়ের স্বপ্ন, সেখানে আমি না চাইতে পেয়ে যাচ্ছি, এটা মন্দ নয়। তাছাড়া চেহারা, ফিটনেস সব দিক দিয়ে সেরা আবরার ভাই। এরকম কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু কিন্তু আবরার ভাই তো ফুফুর অনুরোধে আর জেদের বসে বিয়ে করছেন। তিনি কি কখনো আমাকে মেনে নেবেন, ভালোবাসবেন? আলিজার ভাবনার ব্যাঘাত ঘটালেন তার মা। পিঠ চাপড়ে বললেন, এত ভাবার কি আছে, রাজি হ, তুই সুখী হবি। কিন্তু মা, ভাইয়া তো জেদের বসে বিয়ে করছেন, আমাকে ছুঁড়ে ফেলে দিতে সময় লাগবে না। দূর পাগলি, বোকামি। পুরুষ মানুষ চিনিস তুই, একবার কোনো মেয়ের আঁচলে ঢুকলে আর বেরোতে পারে না। আবরা যত জেদের বসে বিয়ে করুক না কেন, বিয়ের পরেই দেখবি তোকে ছাড়া কিছু বুঝবে না। পুরুষ মানুষ নারীর সংস্পর্শে এলেই পাল্টে যায়, তখন অন্য কারো কথা মনে থাকে না। মায়ের কথায় সাহস পেল আলিজা। নিজে নিজে বলল, ভালোবাসার যত্ন দিয়ে তো মরুভূমিতে ফুল ফোটানো যায়। আমি না হয় তাই করব। ভালোবাসা দিয়ে সব জয় করার চেষ্টা করব। দোটানার মধ্যে দিয়ে এক সিদ্ধান্তে অটল হলো আলিজা। ফুফুকে বলল, আমি রাজি। আলিজাকে বিয়ে পড়ানো শেষে আবরারকে বিয়ে পড়াতে গেলে কাজীর মুখে আলিজার নাম শুনি চমকে উঠল আবরার। এটা কি হচ্ছে মা, আলিজার সাথে? মা বিনয়ী সুরে বললেন, সব ঠিক হয়ে যাবে বাবা, তুই অমত করিস না। নীলার বাড়িতে বিয়ে হলো আবরার আর আলিজার। নীলার বাবা মিনতি করলেন বরযাত্রীদের, আপনারা অন্তত 1 লোকমা ভাত খেয়ে যান। এত আয়োজন আপনাদের জন্য, একটু মুখে দিয়ে যান, আমাদের কষ্ট সার্থক হবে। আবরারের বাবা তখন ওনার হাত ধরে বুঝিয়ে বললেন, এত কিছুর পরেও খাওয়া উচিত হবে না, গলা দিয়ে ভাত নামবে না আমাদের কারোর। আপনি এত উতলা হবেন না, বিশ্রাম নিন। অবশেষে বাড়ি ফেরা হলো। সন্ধ্যা তখন 7টা বাজে। বউ নিয়ে হই হুল্লোড় করে ফেরার কথা, কিন্তু বাড়িতে সবার মধ্যে নীরবতা বিরাজ করছে। আলিজার মা তাকে এক কোনায় ডেকে নিয়ে বললেন, যেভাবে হোক
আবরারের মন জয় করবি। মেয়ে যেই হোক, মেয়েদের আঁচলে একবার পুরুষ বাধা পড়লে সে আর এত সহজে ছুটতে পারে না। আলিজা চুপচাপ মায়ের কথা শুনল। তার ফুফু তখন তাকে খয়েরি রঙের এমব্রয়ডারি করা সুন্দর একটি শাড়ি এনে দিলেন। বললেন, এটা পর। আলিজা আলাদা রুমে গিয়ে শাড়িটি পরল। চোখে একটু কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক দিল। সে চুপ করে ভাবতে লাগলো, আজ তো আমার বাসর রাত। রাতটা স্বপ্ন অনেক দেখলো, আজ সেভাবে কাটবে না। সবকিছু নির্ভর করছে আবরার ভাইয়ের ওপর। আবরার বাড়ি ফেরার পর থেকে দোতলায় নিজের রুমে শুয়ে আছে। ফুফু আলিজার হাতে আবরারের রাতের খাবার দিয়ে নিয়ে যেতে বললেন। আলিজা ধীরে ধীরে আবরারের রুমের কাছে এসে দাঁড়ালো। ঘর অন্ধকার। আলিজা রুমে ঢুকে লাইট জ্বালালে দেখতে পেল আবরার দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে চোখ বন্ধ করে বসে আছে। নিচে অনেকগুলো শেষ হওয়া সিগারেটের টুকরো পড়ে আছে। আলিজা খাবার টেবিলে রেখে ডাকলো, আবরার ভাই। 3 বার ডাক দেওয়ার পর আবরার তাকালে কিঞ্চিত ভয় পেল আলিজা। রক্ত জবার মতো লাল হয়ে আছে আবরারের দুটো চোখ। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে সে। আবরারের এই অবস্থা দেখে ভীষণ মায়া লাগলো আলিজার। তার মন চাইছে আবরার ভাইয়ের পাশে গিয়ে বসতে, হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলতে, যে বা যারা ঠকিয়ে চলে যায় তাদের বিরহে এত পাগল হতে নেই, ভালো থাকতে হয়। তাদের দেখিয়ে হলেও অন্তত ভালো থাকতে হয়। ভাবতে ভাবতে আলিজা খেয়াল করলো আবরার তাকে গভীরভাবে পরখ করছে। পর মুহূর্তে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আবরার, এই শাড়ি পরেছিস কেন? তুই পরেছিস কেন? কে অনুমতি দিয়েছে পরার? এটা নীলা শাড়ি। নীলা ছাড়া তার জিনিসে দ্বিতীয় কেউ হাত দেবে না, ব্যবহার করবে না। এক্ষুনি যা, খোল গিয়ে। আবরারের কথা শুনে 2 কদম পেছনে সরে গেল আলিজা। ভীষণ খারাপ লাগলো তার এমন অপমানিত হয়ে। তার চোখ জ্বলে ভরে উঠল। ব্যস্ত পায়ে বাইরে এসে চোখ মুছে নিচে নামলো সে। শাড়ি পাল্টে নিজের একটা 3 পিস পরলো। তার মা এটা দেখে জিজ্ঞেস করলেন, পাল্টে ফেললি কেন? শাড়িতে তো ভালো মানাচ্ছিল। হেসে মাকে বলল, সামলাতে পারছিলাম না আম্মু। আলিজা ফের রুমে এসে দেখলো আবরার একই জায়গায় বসে আছে। আলিজা বলল, ভাত খেয়ে নাও আবরার ভাই। আবরার উঠে গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে নিঃশব্দে খেয়ে নিল। খাওয়া শেষে গামছা হাত মুছে আলিজাকে জিজ্ঞেস করলো, তোর বয়স তো কম না, যথেষ্ট বড় হয়েছিস। মায়ের কথা আমাকে বিয়ে করলি কেন? মুখের ওপর না করতে পারলি না? আমি না হয় না করতে পারিনি, বিয়ে করেছি, কিন্তু তুমি করেছো কেন? কেন আবার? মায়ের সম্মান চলে যাচ্ছিল সব আমার কারণে, তাই সম্মান বাঁচালাম। ছেলেকে বোঝার চেয়ে সম্মান বড় হয়ে গেছে। মুখ তেতলিয়ে কথাটা বলল আবরার। কথাটার মধ্যে হাজারো অভিমান লুকিয়ে আছে, সেটা স্পষ্ট বুঝতে পারলো আলিজা। আবরার ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো আলিজাকে, তুই কি এ ঘরে ঘুমাবি? আলিজা কপাল কুঁচকালো। কি যে বাচ্চাদের মতো প্রশ্ন করো আবরার ভাই। বিয়ে যেহেতু হয়েছে এখানেই তো ঘুমাবো। আবরার নিশ্চুপ থাকলো। মনে হচ্ছে কি যেন ভাবছে। তার খাট বেশ বড়সড়। সে উঠে গিয়ে বড় একটা কোলবালিশ মাঝখানে দিয়ে খাট 2 ভাগ করলো। আলিজাকে লক্ষ্য করে বলল, সোফায় শুতে পারলে সোফায় শুবি, নয়তো খাটের ওই পাশে শুবি। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু রাত বিরাতে সিগারেট খাবো, যা মন চাই করবো। তাতে তোর ঘুমাতে সমস্যা হলে আমার কিছু করার নেই। আর একটা কথা, মাকে বলবি না আমি সিগারেট খেয়েছি। আলিজা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, বলবো না। আলিজা বিছানায় গা এলিয়ে দিল। আবরার লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালালো। আলিজা এক পাশ হয়ে শুয়ে ছটফট করছে। ঘুম আসছে না। বারবার মনে হচ্ছে বিয়েটা না করলে বোধহয় তার জন্য ভালো হতো। প্রায় ঘন্টাখানেক হাঁসফাঁস করে আলিজা চোরা চোখে উকি মারলো ডান পাশে। আবরারকে না দেখে চমকালো সে।
শান্তভাবে উঠে ধীরে ধীরে পা ফেলে বাইরে গেল। ব্যালকনিও খালি, কেউ নেই। কিছুটা ঘাবড়ালো আলিজা। আবরার ভাই আবার কিছু করে বসেনি তো? আলিজা নিচতলায় নেমে দেখলো পুরো শান্ত নিচতলা। শুধু রুমের ভেতর থেকে ফ্যানের শব্দ ছাড়া আর কিছু আসছে না। আলিজা দুহাত কোমরে বেঁধে কিছুক্ষণ স্থির থেকে জোরে শ্বাস ফেলল। একবার ভাবলো ফুফুকে ডাক দিয়ে বলবে, পর মুহূর্তে ভাবলো একবার ছাদে গিয়ে দেখা যাক। কখনো এভাবে গভীর রাতে আলিজা ছাদে যায়নি। ভয় লাগে তার। আজ আর ভয় কাজ করেনি। সব ভয় যেন ফুরুত করে উড়ে গেছে। কিছু ঘন্টা আগেও যে ছিল শুধুমাত্র তার নিকট আত্মীয়, সেই মানুষটার জন্য এখন সে সবকিছু করছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই যেন তার দায়িত্ব বেড়ে গেছে। আবরার ভাইয়ের সবকিছুতে যেন সে জড়িয়ে আছে। আলিজা ওড়না ভালো করে গায়ে জড়িয়ে ছাদে উঠল। আকাশ পরিষ্কার আর আধো আধো জ্যোৎস্না থাকায় সে দেখতে পেল আবরারকে। আবরার উপরে তাকিয়ে আর মৃদু সুরে কাঁদছে আর বিলাপ করছে। দৃশ্যটা দেখিয়ে আলিজার কলিজা ছ্যাদ করে উঠল। ইস, আবরার ভাই কতটা কষ্ট পাচ্ছে। এত ভালো একজন মানুষকে কিভাবে ঠকাতে পারলো মেয়েটা। আলিজা এগিয়ে গেল, শান্ত স্বরে ডাকলো, আবরার ভাই। আবরার সাথে সাথে চোখ তুলে তাকালো আলিজার দিকে। স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই এখানে এত রাতে কেন? তোমাকে অনেকক্ষণ যাবৎ ঘরে দেখিনি, সারা বাড়িতে খুঁজেও পেলাম না, তাই বাধ্য হয়ে ছাদে আসছি তুমি এখানে আছো কিনা দেখতে। দেখছিস, এবার যা। সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল আবরার। তুমিও চলো না, এত রাতে এখানে থাকিও না, রুমে চলো। আবরার ধমক দিয়ে উঠল, যা বলছি, তুই তোর মতো ঘুমা, আমার চিন্তা তোর করতে হবে না। আলিজার রাগ হলো। সে তখনই চলে আসলো রুমে। নিশ্চুপ হয়ে বসে থাকলো কতক্ষণ। তার অজান্তে তার চোখ বেয়ে টপাটপ পানি পড়তে লাগলো। সে রিয়েলাইজ করলো আবরার ভাইকে আমার প্রতি আকৃষ্ট করা এতটাও সহজ না। এভাবে চলতে লাগলো আবরার আর আলিজার রাত দিন। আবরার সবসময় মন খারাপ করে থাকে। গভীর রাতে ছাদে গিয়ে বসে থাকে, সিগারেট খায়, গুনগুন করে দুঃখের গান গায়। আলিজার এসব খারাপ লাগে। যখন খারাপ লাগে তখন কাঁদে নিরালায়। সে চায় আবরার তার সাথে সুন্দর করে কথা বলুক, গুরুত্ব দিক, কিন্তু আবরার তা করে না। তবু সে হাল ছাড়ে না। সে আবরার ভাইকে তার নিজের করেই ছাড়বে। ভাবনা এরকম। মাসখানেক পর আবরার কিছুটা স্বাভাবিক হয়। আগের মতো আর কাঁদে না, ছাদে গিয়ে বসে থাকে না। আলিজার সাথে ভালো কথা কয়, কাজিন থাকাকালীন যেমন বলতো, তবে তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এই বিষয়টা নিয়ে আলিজা দুশ্চিন্তায় ভুগছে, ধুকে ধুকে মরছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না আবরারকে। এই কদিনে আবরার তার কাছে বিশেষ মানুষ হয়ে উঠেছে, একদম নিজের মানুষ। মায়ে পড়ে গেছে তার। আবরার ঘুমালে সে অপলকহীন তাকিয়ে থাকে। হাজারো জল্পনা কল্পনা সাজায় আবরারকে নিয়ে। আলিজা ঠিক করলো সে সাহস করে বলে ফেলবে আবরারকে তার মনের কথা। কিন্তু তখন আবারও আবরারের মাঝে নতুন পরিবর্তন লক্ষ্য করলো সে। আবরার ইদানিং অনেক লেট করে বাসায় ফেরে। বাসায় এসে বাকি রাতটুকু ফোন টিপে কাটিয়ে দেয়। ভোরে ঘুম পাড়ে। আলিজা কথা বলতে গেলে বকে না, কিন্তু তেমন গুরুত্ব দেয় না। বিষয়টা ভীষণ বাজে লাগে আলিজার। তার কান্না পায় ভীষণ। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল সে। একদিন তো নিজেকে সামলাতে না পেরে বলেই ফেলল, আবরার ভাই রাত করে বাসায় ফিরবে না, ভালো লাগে না আমার। আবরার তখন ভ্রু কুঁচকালো আলিজার কথায়। তারপর বলল, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একটু ভালো আছি, রোজ লেট করে ফেলবো, তাতে তোর কি? তোর ভয় লাগে নাকি? ভয় লাগলে মায়ের কাছে গিয়ে ঘুমাস। আবরারের কথা শুনে রাগে জেদে কাঁপতে লাগলো আলিজা। ফুরুত করে বলে ফেলল, আমি বউ হই তোমার, আবরার ভাই, আমাকে এভাবে বলতে পারো না। তুমি আমাকে এড়িয়ে চলো, গুরুত্ব দাও না, এসব ভালো লাগে না আমার।
আমাকে বিয়ে করতে বলছে কে তোকে? করলি কেন? চট জলদি উত্তর দিল আলিজা। তুমি করনি? তুমিও তো করেছ। একটা চলে যাও মেয়ের জন্য পাগল হয়ে আছো তুমি। পাগলামি করছো রোজ। তাকে ভোলার জন্য রাত করে বাসায় ফিরছ। এটা একদম মানব না আমি। আবরার দায়সারা জবাব দিল, না মানলে নাই, আমি আমার মতো চলবো। এই বলে আবরার ফোনটা নিয়ে বাইরে চলে গেল। আলিজা রাগে কাঁপতে লাগলো, হাত মুঠ করে বারবার ছাড়তে লাগলো। ঠিকঠাক ঝগড়া না করে মাঝখানে রেখে কেউ চলে গেলে তার ভীষণ রাগ হয়, ভীষণ। তার ইচ্ছে করছে এক্ষুনি আবরার ভাইয়ের মাথাটা ফাটিয়ে দিতে। ঘন ঘন শ্বাস উঠতে লাগলো তার। মনে মনে ঠিক করলো, ছেড়ে তো আমি সহজে যাব না তোমাকে আবরার ভাই। দেখো আমি কি করি। আলিজার আরেক ফুফির বাসা তাদের বাসার প্রায় অনেকটা কাছাকাছি। সে তার ফুফির সাথে আলোচনা করে একটা নতুন চাল চাললো। প্রতিদিন আলিজা রাত 12টা-1টায় বাসায় ফিরতে লাগলো। তার একটা আলাদা টিম হয়েছে, ফুফাতো ভাই বোন আর ফুফু। তারা সবাই মিলে ফলো করে কখন আবরার বাসায় ফিরবে। আবরার ফেরার 10-20 মিনিট পর আলিজাকে তারা এগিয়ে দেয়। বাসায় এসে খেয়ে তারপর সেও আবরারের মতো ফোন নিয়ে বসে। ভাব এমন করে যেন সে চ্যাট করে হাসছে। পুরোপুরি উপেক্ষা করতে লাগলো আবরারকে। আগে যেমন সেদে সিদে কথা বলতো, এখন আর তাও করে না। খাবারও নিয়ে আসে না রুমে। আবরার নিজে গিয়ে ডাইনিং এ খেয়ে আসে। আলিজার এমন রাতারাতি পরিবর্তন দৃষ্টি এড়ালো না আবরারের। রাত করে ফেরা দেখে তার মনে নানান জল্পনা উকিঝুঁকি দিচ্ছে। মনে মনে ভাবছে, এত রাতে সে কোথা থেকে ফিরে, যায় বা কোথায়। আজ সে জিজ্ঞেস করেই ফেলল, তুই এত রাত করে ফিরিস কেন প্রতিদিন? কোথায় থাকিস এতক্ষণ? আলিজা শুনেও না শোনার ভান করলো। হাতের ফোনে তার পুরোপুরি মনোযোগ। আবরার দাঁড়িয়ে ছিল। সে আলিজার পাশে গিয়ে দাঁড়ালো। এক ঝটকায় টান দিয়ে আলিজার হাতের ফোন নিজের আয়ত্তে নিয়ে আসলো। কড়া গলায় বলল, আগে উত্তর দে। মেয়ে মানুষ হয়ে কদিন ধরে এত রাতে কোথায় থাকিস? আলিজা হেসে উঠল। হেসে বলল, বন্ধুদের সাথে আড্ডা দিই। কি বলে চমকালো আবরার। আলিজা এবার সিরিয়াস হয়ে বলল, আমারও তো মন খারাপ থাকতে পারে আবরার ভাই। মন খারাপ দূর করতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার বিকল্প আর কি হতে পারে? আবরারের চেহারা কিছুটা শান্ত হলো। আস্তে করে বলল, তাই বলে এত রাতে বাইরে থাকবি? এটা একদম অনিরাপদ। দেশের অবস্থা জানিস? রোজ মেয়েদের সাথে কত দুর্ঘটনা ঘটে। কাল থেকে যেন আর রাত করে বাসায় ফেরা না হয়। দরকার হলে দিনে যাবি, আড্ডা দিবি। আমি গেলে কি আর না গেলেই বা তোমার কি? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আমাকে বাধা দিতে আসিও না। তুই বোন হোস আমার, তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে। আলিজার রাগ হলো। সে দাঁত কিরমির করে চিবিয়ে চিবিয়ে বলল, বোন মাই ফুট। তোমার সাথে বিয়ে হয়েছে আমার, এটা কি ভুলে যাও? আবরার হঠাৎ হেসে উঠল। দুলে দুলে হাসে আর বলে, সত্যি ভুলে যাই আমি, ভুলে যাই। আবরারের এমন মন খোলা হাসি দেখে আলিজার চেহারা সব রাগ উবে গিয়ে সে হেসে ফেলে। মুখ ঘুরিয়ে হাসে সে। আবরারের হাসি থামলে আলিজা কাটখাট করে বলে, আমি সেদিন থেকে রাত করে বাসায় ফেরা বাদ দেব, যেদিন থেকে তুমি আর রাত করে বাসায় ফিরবে না। আবরার অবাক হয়ে খাটের এক পাশে বসে কপাল কুঁচকে আলিজার চোখ বরাবর তাকিয়ে বলে, আমি তো তোকে পিচ্ছি ভাবতাম, আর তুই এত প্যাচ জানিস সেটা জানতাম না। তার মানে তুই ইচ্ছে করে এমন করছিস আমাকে আটকানোর জন্য? আলিজার মুখ নিভে যায়, চোখে জল চিকচিক করে। নিজেকে সামলাতে না পেরে হু হু করে আচমকা কেঁদে ওঠে সে। আবরার বিচলিত হয়। আলিজা চিবুক ধরে বলে, আরে কাদার কি আছে, কাঁদছিস কেন পাগলের মতো? আলিজা বসে পড়া আবরারের পা বরাবর ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। তার ভেতরের সমস্ত কষ্ট যেন এক ঝটকায় কান্না হয়ে বের হতে চাচ্ছে।
আরে পাগলি মেয়ে, কাঁদিস না, চুপ কর। আমি আর পারছি না আবরার ভাই। আপনি তো অনেক বড় মানুষ, অনেক কিছু বোঝেন। আপনি বোঝেন না আমার মনের অবস্থা? আমার তো কোনো দোষ নেই। আমাকে শাস্তি দেওয়ার মানে কি? আপনাদের সম্মান বাঁচাতে আমি কেন বলি হলাম? তুমি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না, তখন বিয়ে কেন করলে? বিয়ের আজ এত দিন হলো, স্বামী কি, কেমন হয় সেটা এখনো বুঝলাম না আমি। আমার ভেতর ফেটে যাচ্ছে আবরার ভাই, আমি আর সহ্য করতে পারছি না। আবরারের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, ভেতরে কিঞ্চিত চিনচিন করে ওঠে। অপরাধ বোধ কাজ করে নিজের মধ্যে। আলিজা এখনো প্রায় তার তুলনায় বাচ্চা, আবেগেরই বয়স তার, খামাখা কাঁদে। সে আলিজাকে তুলে টেনে নিল বুকে, পিঠ চাপড়ে বলল, তোর অবস্থা আমি বুঝতে পারছি। বিশ্বাস কর, আমি নিজেই কদিন থেকে চেষ্টা করছি তোর দিকে আকৃষ্ট হতে, তোকে ভালো রাখতে, কিন্তু আমি আর পারছি না। তার কথা মনে পড়তেই সব ভাবনা শেষ হয়ে যায়। মন ভাঙার কি যে কষ্ট আলিজা, তুই বুঝবি না। আমি তোকে কথা দিচ্ছি, আমি মুভ অন করবো, তোর সাথে সময় কাটাবো, তোকে ভালো রাখার চেষ্টা করব। চলে যাওয়া মানুষকে নিয়ে আর পড়ে থাকবো না। আলিজা মন দিয়ে শুনলো আবরারের কথাগুলো। আলগা হয়ে আবরারের দিকে তাকিয়ে দেখে চোখ বেয়ে পানি পড়ছে অনবরত তার। আবরার বসে সোফায়। আলিজা সাহস করে ওনার আঁচল দিয়ে আবরারের চোখের পানি মুছে দেয়। সে আবরারের এসব সহ্য করতে পারে না। ভীষণ মন খারাপ হয় তার আবরারকে দুঃখী দেখলে। বাইরে তখন তুমুল বাতাস নামে, রুমের পর্দাগুলো এলোমেলো উঠতে থাকে। আলিজা উঠে গিয়ে জানলা লাগায়। 2 মিনিটের ব্যবধানে শুরু হয় ঝুম বৃষ্টি আর বাতাস। আলিজা আবরারের হাত ধরে বলে, আমার সাথে এসো আবরার ভাই। কোথায়? বাহিরে। বৃষ্টি হচ্ছে তো। তুমি তো নীলার জন্য অনেক কেঁদেছ, কখনো কি চিৎকার করে কেঁদেছ? কাঁদনি, আজ এই ঝুম বৃষ্টিতে চিৎকার করবে, কাঁদবে, রাগ ক্ষোভ দুঃখ যা আছে সব বলবে। দেখবে অর্ধেক পাথর নেমে গেছে বুক থেকে, কষ্ট শীতল হয়ে আসছে। আবরার আলিজার কথা মতো ছাদে যায়। ছাদ অন্ধকার। পাশের ফ্ল্যাটের ব্যালকনি থেকে আসা মৃদু আলো ছাদে ছড়িয়ে আছে। আবরার আলিজার কথা মতো চোখ বন্ধ করে চিৎকার করে, যত সব বলার দরকার বলে। আলিজা দাঁড়িয়ে থাকে পেছনে। বৃষ্টির ফোঁটা আবরারের মতো তাকেও ধুয়ে দিচ্ছে। 10 মিনিট পর আবরার আলিজাকে বলে, রুমে চলো, আর বেশি ভিজলে দুজনে জ্বর আসবে। সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রশ্ন করলো আলিজা, কেমন লাগছে আমার পদ্ধতি ট্রাই করে? অনেক অনেক ভালো। আমি বৃষ্টি নামলে এটা ট্রাই করব। মন খুলে চিৎকার করলে সত্যি ভেতর থেকে হালকা লাগে। আলিজার দিন ভালো কাটতে লাগলো। আবরার এখন আলিজাকে বোঝার চেষ্টা করে। আলিজার সাথে খুঁজে খুঁজে কথা বের করে আড্ডা দেয়। আলিজাকে নিয়ে ঘুরে, রেস্টুরেন্টে গিয়ে একসাথে খায়। আলিজাকে সে ভেতর থেকে বউ হিসেবে মেনে নেওয়ার জন্য কোনো চেষ্টার ছুটি রাখছে না। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে না উঠলেও আবরার যে আলিজাকে মনের মধ্যে রাখার চেষ্টা করছে, এটাই অনেক। এতেই খুশি আলিজা। সে জানে খুব শীঘ্রই আবরার তারই হবে। আর কত দূরে থাকবে? একবার নিজের হয়ে গেলে কোনো কিছু পাওয়ার আর বাদ থাকবে না। তার জীবন হয়ে উঠবে শান্তিময়, যেখানে বিরাজ করবে শুধু শান্তি আর ভালোবাসা। আবরারের হাত ধরে সে অনায়াসে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। সে এখন মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভাঙলে কিংবা মন কেমন করলে হুটহাট আবরারকে জড়িয়ে ধরে, বুকের গন্ধ নেয়, চুলে নাক ডোবায়। আবরার তাতে রেসপন্স করে না, কিন্তু বাধা দেয় না। সব মিলিয়ে আলিজার জীবন এখন বিন্দাস। কথা আছে না, সুখ চিরস্থায়ী থাকে না, তাতে নজর লাগে। আলিজার সুখেও নজর লাগলো। সে আর আবরার এক সন্ধ্যায় রেস্টুরেন্টে খেতে বসছিল, তখন দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাকে। আবরার চমকে ওঠে। নীলা তখন উদাস ভঙ্গিতে দাঁড়িয়েছিল রেস্টুরেন্টের বাহিরে। আবরার টিস্যুতে হাত মুছছে, উঠে দাঁড়িয়ে সামনে পা বাড়ায়। আলিজা দ্রুত হাত ধরে আবরারের,
তুমি কোথায় যাচ্ছ? যে মেয়ে আমাকে ভরা সমাজে অপমান করে চলে গেছে, তার সাথে আমার শেষ কিছু কথা আছে। আমাকে এত নির্দয়ভাবে ঠকালো কেন, জানতে হবে। আবরার আর দাঁড়ায় না, চলে যায়। আলিজা স্তব্ধ হয়ে বসে থাকে। তার মনে হচ্ছে পাখি ঠিকই উড়াল দিয়ে পুরনো বাসায় ফিরে যাচ্ছে। সে নিজেকে আটকাতে না পেরে উঠে দাঁড়ালো। পিছু পিছু গেল আবরারের। রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে আবরার ও নীলা। দুজনের মধ্যে কথা হচ্ছে, স্পষ্ট কিছুই শুনতে পাচ্ছে না আলিজা। এক পর্যায়ে আলিজা দেখতে পেল নীলা কাঁদতে কাঁদতে আবরারকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মনে হলো তার ভেতরে কে যেন ছুরি দিয়ে আঘাত করছে। চোখ মুখ শক্ত করে নড়ে চড়ে দাঁড়ালো আলিজা। প্রায় আধ ঘন্টার মতো দুজনে কথা বলে পরে আবরার একটা ট্যাক্সি ডেকে নীলাকে তুলে দেয়। আলিজা ঝটপট রেস্টুরেন্টে এসে বসে। আবরার আসলে হেসে জিজ্ঞেস করলো, কি কথা হলো নীলার সাথে? বাসায় যেতে যেতে বলবো। চল, এখানে বিল মিটিয়ে বের হই। আলিজা উঠে দাঁড়ায়। চলো। রাত 11টার কাছাকাছি। শীতল বাতাস বইছে শহরের অলিতে গলিতে। আলিজা হেলমেট লাগিয়ে আবরারের পিছনে বসলো। আসার সময় আবরারের ঘাড়ে হাত দিয়ে আসছিল, কিন্তু এখন আর হাত দিল না। চাপা অভিমান দলা বাঁধল বুকে। স্বাভাবিকভাবে আবার প্রশ্ন ছুড়ল, আবরার ভাই, বলো, নীলা কি বলছে? তুই কখনো কারো মায়ায় পড়েছিস আলিজা? আলিজা শুকনো হাসলো। কেন, কি হয়েছে? মায়া যে কত মারাত্মক জিনিস আলিজা, তুই কল্পনাও করতে পারবি না। আলিজা মনে মনে বলল, টের পাচ্ছি। জানিস আলিজা, ভালোবাসার মানুষ যত কষ্ট দিক না কেন, সে সামনে এসে দাঁড়ালে সব উধাও হয়ে যায়। তার চোখের পানি, মলিন মুখ সহ্য করা যায় না। নীলা বিরাট বড় একটা বাটপারের পাল্লায় পড়েছিল। ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেটা নিয়ে যায় তাকে। তারপর টাকা পয়সা গহনা সব নিয়ে পালিয়ে যায় নীলাকে ফেলে। নীলা অসহায় হয়ে বাড়ি ফেরে। বাবা তাকে মারে। সবাই কথা শোনায়, এখনো কথা শোনায়। বেচারির জীবনটা অসহ্য হয়ে দাঁড়িয়েছে। লজ্জায় আমাকে কল করেনি, কিছু বলেনি, দেখা করার চেষ্টাও করেনি। আজ এসব বলে কাঁদছিল। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না আলিজা? আমি তো তাকে অন্তত একবার মাফ করে দিতেই পারি। তুমি কি এখনো ওনাকে ভালোবাসো আবরার ভাই? ভালোবাসা কি এত তাড়াতাড়ি ভোলা যায়? এক যুগ লাগে ভুলতে। কেউ তো এক জীবনেও ভুলতে পারে না। আলিজা ভেতরে ভেতরে মরে যাচ্ছে আবরারের এসব কথায়। তার মন চাচ্ছে এক্ষুনি বাইক থেকে লাফ দিতে। আবরার ভাই কি চাচ্ছেন সে সেটা টের পাচ্ছে। তবু জিজ্ঞেস করলো, তুমি কি এখন নীলাকে আবার ফিরিয়ে নিতে চাচ্ছ? আবরার চুপ থাকে খানিক। আলিজা আবার বলে, বলো আবরার ভাই। হ্যাঁ, ফিরিয়ে নিতে চাচ্ছি। আলিজার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছে ভেতরে এলোপাথারি কুপকাত করছে কেউ। আকাশ পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। আবরারকে বলে, আমার কি হবে আবরার ভাই? আমি তো এই কদিনে তোমার মায়ে পড়ে গেছি। স্বামীরূপে মেনে নিয়েছি ভেতর থেকে, ভালোবেসে ফেলেছি। একদিক দিয়ে কি কিছু হয় আলিজা? একপাক্ষিক ভালোবাসা দুঃখ ছাড়া সুখ আনতে পারে না। সংসার সুখের হয় না। চাপা আর্তনাদ মিশে থাকে সংসারে। আলিজা মনে মনে বলল, যুক্তি আছে তোমার কথায় আবরার ভাই। সত্যিই তো, আমার একার ভালোবাসায় কি হবে? তুমি তো আর বাসো না। আমার একার চাওয়াই কি হবে? তুমি তো আর চাও না। আবরার ভাই, ফুফু তো তোমার এই ইচ্ছে মেনে নেবেন না। তুই চাইলেই মা মেনে নেবে। কি করে? তুই বলবি তুই নিজ ইচ্ছে আমাকে ছেড়ে দিচ্ছিস। তুই চাস নীলা আর আমি এক হই। আলিজা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আবরার ভাইয়ের কথাগুলো এত বকে লাগছে কেন? যে তোমাকে একবার ছেড়ে গেছে, সে যদি আবার এমন করে তখন কি করবে? সে ভুল করেছে আলিজা, অনুতপ্ত হয়েছে। অনেক কথা শুনেছে বেচারি। আমার বিশ্বাস সে আর এমন করবে না। তাহলে কি ফুফুকে আমাকে রাজি করাতে হবে?
আবরার উচ্ছ্বসিত হয়ে বলল, তোকে রাজি করাতে হবে। লক্ষ্মী বোন আমার, মাকে রাজি করিয়ে দে, তোকে স্পেশাল গিফট দেব আমি। ঠিক আছে, চেষ্টা করব। বাড়ি চলে আসছি, এবার থামো। আলিজা এক প্রকার তীব্র অভিমানে ফুফুকে জেদ করে রাজি করালো, তবুও ফুফু পুরোপুরি রাজি না। তবে এটা বলেছেন, যে যা ভালো মনে করে করুক। আবরার ডিভোর্স দিল। আলিজাও ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। খুব শক্ত হয়ে হাসি মুখে সই করেছে। তারপর নিজের ঘরে রাত ভর কেঁদেছে। আহাজারি করে বলেছে, একপাক্ষিক ভালোবাসা কেন মনে দাও মাবুদ? ভালোবাসা দিলে দুজনের মনে সমানভাবে দিও, নয়তো কষ্ট সহ্য করার ক্ষমতা দিও। আলিজা তার বাড়ি চলে যায়। নীলা আর আবরারের বিয়ে হয়। বিয়ের দিন ইচ্ছাকৃতভাবে আলিজা হাতে গরম পানি ঢালে অসুস্থ হয়, যাতে আবরারের বিয়েতে যেতে না হয়। সে যায়নি, নিজের বাড়িতে থাকে, ছটফট করে সারাদিন। যখনই মনে হয় আবরার নীলার সাথে আজ একান্ত সময় কাটাবে, কাছাকাছি আসবে, তখনই তার যন্ত্রণা বাড়ে। কয়লার মতো জ্বলতে থাকে কলিজা, শ্বাস আটকে আসে। একসময় সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ওড়না পেঁচায়। মনে মনে বলে, আমি আর এ জীবন রাখবো না, এত কষ্ট আমি সইতে পারছি না। খাটের ওপর একটা টুল নিয়ে ওড়নাটা গলায় পেঁচানোর আগ মুহূর্তে সে একটু থামে। তার ভাবনায় ঘুরপাক খায়। আবরার ভাই তো জানে আমি তাকে ভালোবাসি, তাও আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে বিয়ে করলো। আমার ভালোবাসার কোনো মূল্য দিল না। আমি মরে গেলে কি তার কিছু যাবে আসবে? হয়তো এক দুবার খারাপ লাগবে, এই শেষ। আমি মরলে সে তো আর আমার জন্য নীলাকে ছেড়ে দেবে না, বরং 2 দিন আক্ষেপ করে বউ নিয়ে সুখী সংসার করবে। মাঝখান থেকে আমার সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে। 2 দিন গড়ালে কেউই মনে রাখবে না আমায়, সবাই সবার মতো চলবে। সেকেন্ডের ভেতর অজানা এক মহাশক্তি জেগে ওঠে আলিজার ভেতরে। সে তাড়াতাড়ি ওড়না সরিয়ে অজু করে এসে নামাজ পড়ে। তাওবা পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তুমি আমাকে কত বড় পাপ থেকে বাঁচিয়েছ। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি আমাকে নতুন করে বাঁচার শক্তি দাও। আমাকে ভালোবাসবে এমন একজন পবিত্র সঙ্গী আমার জীবনে পাঠাও। আবরারের ছুটি শেষ হয়ে আসে। আগামীকালই সে বউসহ সৌদিতে ফিরে যাবে। আত্মীয় স্বজন সবাই জড়ো হয় বিদায় দিতে। আলিজাও আসে। নীলা খুব সুন্দর করে কথা বলে আলিজার সঙ্গে। কোমল হাসিতে বলে, তুমি না চাইলে আমরা কখনো এক হতে পারতাম না। তোমার কাছে চিরকৃতজ্ঞ আলিজা। খুব ভালো থেকো তুমি। আলিজা মিটি মিটি হাসে। নীলাকে তার একটুও খারাপ লাগছে না, বরং খুব মিষ্টি সরল একটা মেয়ে মনে হচ্ছে। আলিজা ছোট করে বলে, আবরার ভাইকে ঠকিও না ভাবি, তার সঙ্গেই থেকো শেষ অবধি। ভাই তোমাকে অনেক লাভ করে। আবরার সবার সঙ্গে বিদায় নিয়ে আলিজার দিকে এগিয়ে আসে। কাছে টেনে মাথায় হাত রেখে বলে, ভালো থাকিস আলু, পড়াশোনা ঠিকঠাক করিস, ফোন করব, কথা বলিস, সাবধানে থাকবি। আলিজা মুখে হাসি ধরে রাখে, কিন্তু তার বুক ফেটে যাচ্ছে। সবাই যখন বাইরে যায় আবরারকে বিদায় দিতে, আলিজা তখন দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে। ট্যাপ ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কাঁদে। সে নিজেকে শক্ত রাখতে চায়, চায় সব স্বাভাবিক থাকুক, কিন্তু মাঝে মাঝে আর পারে না, ভেঙে পড়ে। দিন যায়, মাস যায়, মাস গড়িয়ে একসময় বছর। এই পুরো সময় একবারও আবরারকে দেখেনি আলিজা, কল করেনি। আগের সিমটাও বদলে ফেলেছে যাতে আবরার আর খুঁজে না পায়। তীব্র এক অভিমান তার আবরারের প্রতি। আবরার মাঝে মাঝে মামির ফোনে কল করে আলিজার সঙ্গে কথা বলতে চায়, খোঁজ নেয়, কিন্তু আলিজা নানা অজুহাতে কথা এড়িয়ে চলে। সে জানে যে গভীরভাবে ভালোবাসতে পারে সে অ্যাভয়েড করতেও পারে। যে আমার হয়নি সে আমার না, তার সাথে কথা বলে ক্ষত বাড়ানোর মানে হয় না। এই 1 বছরে আলিজা আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। তবু ঝুম বৃষ্টির দিনে
গোদলি বিকেলে, শীতল বাতাস বয়ে যাওয়া মন খারাপ করা রাতে আলিজা কাঁদে, বুক ভাসিয়ে কাঁদে। একজনকে একপাক্ষিক ভালোবেসে কাঁদে। তারপরও সে আবার পড়তে বসে, নিজের কাজ করে, মনোযোগ দেয় কেরিয়ারে। আবার চোখ মুছে উঠে দাঁড়ায়, নিজেকে নিজেই বলে, যতবার আমি ভেঙে পড়ব ততবারই আমি উঠে দাঁড়াবো, ইনশাল্লাহ একদিন আমি সফল হব। এই মন খারাপ করে দেওয়া মানুষটা একদিন আমার কাছে 8-10 জন স্বাভাবিক মানুষের মতোই হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।